আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব অনুরাধা নক্ষত্র নিয়ে। অনুরাধা নক্ষত্র হচ্ছে বৃশ্চিক রাশির একটি নক্ষত্র। এই রাশির এই অনুরাধা নক্ষত্রের নক্ষত্র সংখ্যা হলো 17, যা শনির নক্ষত্র নামে পরিচিত। এই নক্ষত্র যাদের জন্ম সময়ে আপনারা যারা পেয়েছেন, তারা হচ্ছে জীবনের প্রথম দশা পেয়েছেন শনির দশা। ফলে শনির যে প্রভাব সেটি আপনারা আপনাদের জীবনের শুরুতেই পেয়ে যাবেন। এবং এই যে শনির অবস্থান আমরা যদি খেয়াল করি, বর্তমানে অর্থাৎ এই এপ্রিল মাসে শনি তার যে বিপরীত গ্রহ অর্থাৎ তার যে শত্রু গ্রহ এদের সাথে থাকছে। এই জন্য শুরুতেই বলবো অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের সময়টা নক্ষত্র প্রতি সাপেক্ষে নেগেটিভ। তবে তবে আপনাদের রাশির বিপরীতে শুক্র থাকছে, যার কারণে শুক্রের দিক থেকে আপনারা একটা পজিটিভিটি পেয়ে যাচ্ছে। আমি দেখি বিশ্লেষণ শুরু করি। এখানে আমরা শনির সাপেক্ষে অর্থাৎ নক্ষত্র প্রতি সাপেক্ষে আমরা বিষয়টাকে টোটালি নেগেটিভ দেখব, কারণ মাসের প্রথম যে অর্ধেক সময় এখানে শনির সাথে রবিকে আমরা দেখব, এরপরেই মঙ্গল চলে আসছে সেখানে। এর মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে আপনাদের জীবনে জটিলতা, ঝামেলা, টেকনিক্যাল সমস্যা এগুলো থাকবে। রিলেশনশিপে যদি আপনারা থেকে থাকেন, রিলেশনশিপ টিকবে না, সরাসরি ভেঙে যাবে, এটা বলা যায়। তবে ওই যে সপ্তম ঘরে সেখানে শুক্র বসে আছে এবং সপ্তম পতি সরাসরি সপ্তমেই চলে এসেছে, এবং এই কারণে আপনাদের মধ্যে আবার বিবাহের প্রবণতা দেখা যাবে। তাহলে আপনি বলতে পারেন যে সম্পর্ক যদি ভেঙেই যায় তাহলে বিবাহের প্রসঙ্গ আসছে কেন, তাই না? এইটা হবে কীরকম, অ্যারেঞ্জ ম্যারেজের বিষয়টা তখন প্রকট হবে। অর্থাৎ আপনার পঞ্চমে এই যে যে সমস্যাটা সৃষ্টি হলো, অর্থাৎ নক্ষত্রপতি যে প্রবলেমটা সৃষ্টি করলো, সেখানে আমরা ওখানে একটা যে বিচ্ছেদ বা ওখান থেকে যে একটা ট্র্যাজেডি, যে দুঃখ, যে অভিজ্ঞতা পেলাম, সেখান থেকেই আমরা সপ্তমে বল পাচ্ছি। অর্থাৎ সপ্তমপতি সক্ষেত্রী থাকার কারণে আপনার মনে হবে যে তাহলে আমি অ্যারেঞ্জ ম্যারেজের দিকে এগোবো, অ্যারেঞ্জ ম্যারেজ করব। এইভাবে আর কি আপনি আপনার সিদ্ধান্তটা নেবেন এবং এই বিষয়ে অন্যদের পরামর্শ চাইবেন, বা আপনি আপনার যে জীবনসঙ্গী হবে তার তার দিকটাকেই বেশি গুরুত্ব দিবেন। আপনার নিজেকে ইনফেরিয়র মনে করবেন, আপনি মনে করবেন যে আপনিই তুচ্ছ, আপনি কম গুরুত্বপূর্ণ, বরং আপনি যাকে বিবাহ করবেন বা যার সাথে যুক্ত হতে চাচ্ছেন সে বেশি ইম্পর্ট্যান্ট, তাকে প্রাধান্য দিয়ে ফেলবেন। এইভাবেই আর কি আপনি এই বিবাহের দিকে এগোতে পারেন। আমরা পঞ্চমপতি, আপনার যে পঞ্চমপতি, এই পঞ্চমপতিকে কোথায় দেখতে পাই? দেখুন, এখানে একটা সমস্যা আছে, আপনাকে আরেকটু বুঝিয়ে বলি। দেখুন, আপনার যে রাশির অধিপতি, রাশিটা কিন্তু চন্দ্র জন্ম সময় থেকেই নিচস্থ, যার কারণে মানসিকভাবে আপনি খুব বেশি মুড সুইং করে থাকেন, উত্থান পতন হয় আপনার মেজাজের। তো এই প্রকৃতির মানুষ আপনি। এখন আপনি তো রিলেশনশিপ সহজে কন্টিনিউ করতে পারবেন না স্থায়ীভাবে, এটা স্বাভাবিক। রাশির অধিপতি মঙ্গল, সে এই পঞ্চমে থাকছে, তার মানে আপনি জীবনসঙ্গীর প্রতি যথেষ্ট ডেডিকেটেড। মানে আপনার সাথে যার রিলেশনশিপ আছে এর সাথে আপনি যথেষ্ট মানে তার প্রতি যথেষ্ট আগ্রহী আপনি। এবার পঞ্চমপতি সে কোথায় আছে? পঞ্চমপতি সে কিন্তু অষ্টমে আছে। তার মানে পঞ্চমপতি যে অর্থাৎ আপনার সাথে যার রিলেশনশিপ, সে নিজেই আপনার সাথে থাকতে চায় না। পঞ্চমে অনেকগুলো ঝামেলা আছে এবং ওখানে দেখা যায় যে আরও অন্যান্য গ্রহ আছে, যেমন হচ্ছে বলছিলাম আপনার যে নক্ষত্র অধিপতি সেও আছে ওখানে। মানে আপনি টোটালি তার প্রতি ডেডিকেটেড এবং তার প্রতি খুব বেশি দুর্বল আছেন, ফলে প্রবলেমটা ওখান থেকে হচ্ছে। এবং নক্ষত্রপতি পঞ্চম থেকে সপ্তমে দৃষ্টি দিয়ে একটা কানেকশন তৈরি করেছে এবং সেখানে শুক্র আছে। কিছুদিন আগেও শুক্র ওখানে তুঙ্গি ছিল। এই কারণে এবং শুক্রের সাথে আরেকটা বিষয় বলা দরকার, শুক্রের উপর রাহুর একটা দৃষ্টি ছিল, ফলে এখানে আপনার অ্যারেঞ্জ ম্যারেজের বিষয়টা
তীব্র হচ্ছে। অর্থাৎ বলা যায় যে আপনার বিয়ের কথা চলবে যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন। তো আপনার রিলেশন ভাঙার কারণেই মূলত এইগুলো এগিয়ে আসছে। আর যারা অবিবাহিত ছিলেন তাদের তো এটা বললাম, আর যারা বিবাহিত তাদের জীবনে কী হবে? তাদের জীবনে দেখা যাবে যে পূর্বে কখনো রিলেশন করেছিলেন বা এই সংক্রান্ত কোনো অভিজ্ঞতা আছে বা এরকম কোনো কিছু জানাজানি আছে, সেইটা সংসারে বড় ধরনের প্রবলেমের সৃষ্টি করবে। সন্তান নিয়ে ঝামেলায় পড়বেন, সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে বিয়োগ ব্যথা বা দুঃখ কষ্ট দুর্ঘটনা এগুলো থাকছে আপনার জীবনে। এই সময় আপনাকে খুব বেশি মাথা খাটাতে হবে, মাথায় খুব টেনশন থাকবে, দুঃখ দুর্দশা যন্ত্রণা, ঘুম না হওয়া, এরকম নানান নেগেটিভিটি এই মাসে আপনার থাকছে। এখন আপনি বলবেন সব নেগেটিভ বলবেন, আসলে হয়েছে কি এই টাইমটাই নেগেটিভ, শুধু আপনার না, আমি সব রাশি বলি ম্যাক্সিমাম নেগেটিভ আমাকে বলতে হচ্ছে। অনুরাধা নক্ষত্রের সময়টা নেগেটিভ। আপনাকে তারপরেও যেহেতু শুনতেই চাচ্ছেন, পজিটিভিটির কথা একটা বলবো, সেটা হচ্ছে অ্যানালাইসিস। যদি কখনো কোনো অ্যানালাইসিসের বিষয় থাকে, অ্যানালিটিক্যাল বিষয়, গবেষণার বিষয়, ডিজাইন বা কোনো কিছু এডিট করা বা ফ্রিল্যান্সিং বা কোনো কিছুকে সঠিক স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করা, সেটাকে কাট করার মাধ্যমে, ডিজাইন করার মাধ্যমে, এডিট করার মাধ্যমে রিফর্ম করার চেষ্টা করা, সেক্ষেত্রে আপনি সফল হবেন এবং ওই বিষয়টাই শুধু আপনার জন্য ভালো। এছাড়াও যারা আইন পেশায় থাকছে, আইন সংক্রান্ত বিষয় আছে, তারা ভালো করবে। আপনাকে নিজেকে সামলাতে হবে। কারণ হচ্ছে এই সময় আপনার মস্তিষ্কের উপর দিয়ে অনেক ঝড় ঝঞ্ঝা যাবে। আপনি উচ্চ রক্তচাপে ভুগতে পারেন এবং প্রেশারে থাকতে পারেন। কর্মক্ষেত্রেও প্রেশার আছে, আবার মস্তিষ্কেও প্রেশার আছে, রক্তের প্রেশার থাকছে এবং নানান ঝামেলা থাকবে। সংসার জীবনে নানান দায় দায়িত্ব আপনার উপর এসে পড়বে। কর্মক্ষেত্রেও নানান ঝামেলা আপনাকে ফেস করতে হবে, অনেক জটিলতার ভিতর দিয়ে আপনার এই মাস পার হবে। এটা হচ্ছে মূল কথা। এই ছাড়াও আমরা বৃহস্পতিকে, ওই যে বলছিলাম একটু আগে, পঞ্চমপতি বৃহস্পতিকে একটা নেগেটিভ ঘরে দেখতে পাই। ফলে আপনার যে জীবনসঙ্গী তাকে তো হারাতে হচ্ছে, অর্থাৎ রিলেশনশিপ যার সাথে আছে বা যাকে খুব পছন্দ করেন, এমন হতে পারে যে আপনার কেউ এক্স আর কি আপনার সাথে রিলেশনে ছিল, সে হচ্ছে আপনার এক্স। তো সেক্ষেত্রে দেখবেন যে সে কোনো বিপদ আপদে পড়েছে বা কোনো ঝামেলা হচ্ছে, তার বা শারীরিক অসুস্থতা, কোনো না কোনো ঝামেলা আছেই। আবার আপনার সন্তানকেও চোখে চোখে রাখতে হবে, তারাও বিপদে পড়তে পারে, রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারে। সন্তানের জন্য, আপনার সন্তানের জন্য সময়টা একদমই ভালো না। এখন আমরা অন্যান্য জায়গাগুলো একটু দেখব। যেমন এখানে বৃহস্পতি সাপেক্ষে আপনার দ্বিতীয় ঘরে একটা দৃষ্টি পাওয়া যায়, অর্থাৎ আপনার সম্পদ আয়ের ঘর, প্রাপ্তিযোগ, এই ঘরটা আবার ভালো থাকছে, স্ট্রং আছে। অর্থাৎ আপনি যদি ব্রেন খাটাতে পারেন, অর্থাৎ ওই আইসিটি রিলেটেড বা টেকনোলজি রিলেটেড এই সংক্রান্ত বিষয়ে যদি ব্রেন খাটাতে পারেন, তো অর্থের কোনো সমস্যা আপনার হবে না, তবে ব্যয়ের মাত্রাটা বেশি দেখা যায়। এখানে আমরা শুক্রকে মাসের শুরুর দিকে আপনার যে দ্বাদশ ঘর সেখানে দৃষ্টি দিতে দেখব, ফলে ব্যয়ের মাত্রাটা বাড়বে। এদিকে আপনার একাদশ ঘরে আপনার নক্ষত্র অধিপতির দৃষ্টি, অর্থাৎ প্রাপ্তিযোগ সর্বদার জন্য ভালো থাকছে। আপনার বিপদাপদ বিভিন্ন কিছু থাকবে, কিন্তু প্রাপ্তিযোগ থেমে থাকবে না, প্রাপ্তিযোগ আপনার জন্য ভালো থাকবে। আপনার যে দশম ঘরে কেতু অবস্থান করবে এবং বিপরীতে মঙ্গল থাকবে, রাহু থাকবে, বুধ থাকবে, এ ধরনের গ্রহ সংযোগ থাকছে। ফলে কর্মক্ষেত্রে আপনি সাধারণত অ্যানালিটিক্যাল বিষয়, ম্যাথমেটিক্যাল বিষয়, ক্যালকুলেটিভ বিষয়, যেগুলো রাজনীতির সাথে সম্পর্কিত বা জটিল কোনো বিষয়ের সাথে সম্পর্কিত, টেকনোলজির সাথে সম্পর্কিত, এরকম বিষয়ে আপনার উন্নতিটা এই সময় বেশি থাকছে। এছাড়াও যে কোনো বিষয়ে গবেষণামূলক কাজে আপনি ভালো করবেন। এছাড়াও যারা চাকরি বাকরি বা কর্মক্ষেত্রে আছেন, তারা গোলা বারুদ, অস্ত্র, ভূমি সংক্রান্ত সামরিক বিষয়াদি ওই সংক্রান্ত বিষয়ে আপনার উন্নতি রয়েছে। অর্থাৎ মোট কথা হচ্ছে যুদ্ধ বিগ্রহের সাথে সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে আপনি ইনভলভ হয়ে পড়বেন, যে কোনোভাবে ইনভলভ হয়ে পড়বেন। আমি বিষয়টাকে ভালো তারপরেও মনে করছি না, কারণ যুদ্ধ কখনোই, যুদ্ধ থেকে শান্তি আসে আলটিমেটলি, কিন্তু যুদ্ধকে আমি পছন্দ করি না, মূল কথা এই। তো এই জন্য আপনি এই সমস্ত রিস্কি কাজের মাধ্যমে অর্থ উপার্জন করবেন। অর্থাৎ এই টাইমটা আপনার জন্য, তার মানে আলটিমেটলি কী হলো, লাইফ রিস্কি টাইম আপনার জন্য। আপনি টাকা পাবেন কিন্তু রিস্ক থাকবে, অর্থাৎ জীবনের বিনিময়ে টাকা, এরকম একটা বিষয়। এদিকে আমরা আর গ্রহ দেখতে পাই হচ্ছে আপনার হচ্ছে অলরেডি সবগুলোই কভার করেছি আমি, এখানে আর বিশেষ দেখছি না, সবই মোটামুটি কভার। এখন আমি একটু দশার বিষয়ে বলবো।
আর দশা হচ্ছে আপনার যে জীবনে প্রথম দশা, শনির দশা আপনি পেয়েছেন, তারপরে বুধের দশা পেয়েছেন, বুধের দশা পাওয়ার পরে কেতুর দশা এসেছে। কেতুর দশা যদি আপনার ইতিমধ্যে চলে, তাহলে কর্মক্ষেত্রে আপনি জটিলতা ফেস করলেও কর্মক্ষেত্রে তারপরেও আপনি আলটিমেটলি ভালো করবেন, কারণ কেতু নিজ নক্ষত্রে আছে, এই জন্য ভালো করবেন। আর যদি কেতুর পরের দশা পান, শুক্রের দশা পান, তাহলে আপনার সময়টা আরও বেশি ভালো থাকবে এই সময়। দেখুন, আপনারা অনেকেই শুক্রের দশায় আছেন, তো শুক্রের যে 20 বছর দশা, এটা আপনার জন্য একটা মানে অন্যরকম একটা টাইম। কেন? কারণ হচ্ছে শুক্র এই এপ্রিল মাসে আপনার সপ্তমে চলে আসছে, ফলে আপনার লাইফে অনেক কিছুই শুক্র দিয়ে যেতে পারবে। আর যদি কারো রবির দশা চলে, তাহলে রবিও আপনার জন্য ভালো, কারণ হচ্ছে রবি দশমপতি হিসাবে ভালো ফল দিবে, কিন্তু কিছু জটিলতা থাকবে, অর্থাৎ মাসের শুরুর ভাগে কিছু জটিলতা থাকবে। অ্যানালিটিক্যাল বিষয়ে কাজ করলে সেটি ভালো, কিন্তু যদি সেই বিষয় না থাকেন, তাহলে রিলেশনশিপ বিষয়ে ঝামেলা করবে এবং সন্তানের সাথে বিরোধিতা থাকবে বা সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে জটিলতায় পড়বেন। পরের এটা আবার ভালো, পরে দেখা যাবে যে ওখান থেকে বের হয়ে গেলে দেখা যাবে যে আপনি চাকরি বাকরির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে ওই বিষয়ে কিছুটা উন্নতি করবেন। আবার কেউ চাকরি ছেড়ে দিতে পারে বা চাকরি সংক্রান্ত জটিলতায় পড়তে পারে, কিন্তু এক অংশে শুরুর অংশে দেখছি হচ্ছে সন্তান সংক্রান্ত বিষয় বা যাকে পছন্দ করেন তার সাথে সংশ্লিষ্টতা বা সমস্যা, আর হচ্ছে পরের অংশে চাকরি বাকরি, ঋণ দেনা, রোগ ব্যাধি, এই সমস্ত সাথে সংশ্লিষ্টতা রোগীর দশায়। আর চন্দ্রের দশায় যদি পড়েন, চন্দ্রের দশায় আবার ভালো, চন্দ্র যেহেতু ঘুরতে থাকে, সেই ক্ষেত্রে চন্দ্রের দশাটাকে আমি শুভ দেখছি। এবং চন্দ্রের দশা মানেই হচ্ছে সরাসরি শনিকে নির্দেশ করবে, কারণ জন্ম সময় চন্দ্র আবার তো আপনার এই নক্ষত্রে ছিল, যার কারণে চন্দ্রের দশা পেলে আপনি সরাসরি শনিকেই পেয়ে যাচ্ছেন। ফলে শনি যেহেতু বিভিন্ন গ্রহের সাথে একটু প্রবলেমে আছে, আপনিও স্বাস্থ্য সংক্রান্ত নানান বিষয়ে প্রবলেমে থাকবেন, এই আর কি বিষয়। আমি বিস্তারিত আর আলোচনা করছি না, কারণ হচ্ছে এই ভিডিওর ভিউ বেশি হয় না, ওই 1000 মতো ভিউ হবে। তো আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতেই আর কি আমি ভিডিও দিচ্ছি, এরপরে আবার পূর্ব হলগুনিটা দেওয়া দরকার। তো যাই হোক, আমি ভিডিও শেষে একটা উক্তি বিশ্লেষণ করে শেষ করব। আমি জানি না উক্তি আপনারা শোনেন কি না, তারপর আমি আমার কাজ করি আর কি। 42 নম্বর উক্তি জ্ঞানবাণী থেকে, সেটা হলো, অজ্ঞান ব্যক্তিরা সুখ সুবিধাকেই স্রষ্টার কৃপা মনে করে জীবন কাটিয়ে দেয়। অনেকেই দেখবেন যে আমি তো প্রতিদিন মন্দিরে যাই, কই আমার তো চাকরি বাকরি হচ্ছে না, কই আমার তো জীবন ভালো হচ্ছে না। তারা মনে করে যে সুখ সুবিধা পাচ্ছি, এইটাই হচ্ছে ঈশ্বরের কৃপা। আসলে তা না, এটা হচ্ছে উল্টো পাল্টাই। অর্থাৎ আমরা ঈশ্বর থেকে দূরে আছি ওই সমস্ত জিনিসের কমফোর্ট নিয়ে, এই কারণে ওই কমফোর্টটাই দূরত্ব। আমরা যখন স্বর্গে যাই, স্বর্গে আমরা ঈশ্বরকে চাই নাকি ওই জিনিসগুলোকে চাই? আমরা ঈশ্বরকে পাই না, পাই হচ্ছে তার দেওয়া কিছু জিনিস। আর আমরা এই পৃথিবীতে থেকে ঈশ্বরকে খুঁজি, ঈশ্বরকে যারা জানার চেষ্টা করি, অনুভব করার চেষ্টা করি, তা করি বলেই তো আমরা তার কাছে তার সান্নিধ্য পেয়েছিলাম, কিছু জিনিস পেয়েছিলাম, কিন্তু আমরা তাকে চাইনি, চেয়েছি হচ্ছে কিছু কমফোর্ট, এই আর কি। তো আমি মনে করি যে যারা ঈশ্বরকে খোঁজে তারা কখনো বস্তুগত বিষয় নিয়ে সুখী হয়ে যায় না বা সুখ বোধ করে না। কারণ সুখ কি? সুখ তো বস্তুগত বিষয়, তো সুখ না, সেটাকে সুখ মনে করে নেওয়া হচ্ছে। যাই হোক, এটা অনেক বিস্তারিত বিষয়, আমি জাস্ট আপনাদের একটু উক্তিটা স্মরণ করালাম। যার যতটুকু বুদ্ধিমত্তা আছে আপনারা বুঝে নেবেন আশা করব। তো ভিডিও এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন। আর ভিডিওর ভিউ যাতে বেশি হয় সেই চেষ্টা করবেন, যাতে করে সামনে আমি আরও বিস্তারিত আলোচনা করতে পারি। ভিডিওর ভিউ যদি 5000 ক্রস করে, আপনারা স্পেশাল ভিডিও পাবেন, যা অন্যান্য ভালো ভালো নক্ষত্র যা পাচ্ছে আর কি। তো ঠিক আছে, আমি এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।